যাবে একটা কি বলে নির্দিষ্ট ইয়েতে তোমার কি বলে যেখানে দেখাচ্ছে ডাটাগ্রামে যেটা হচ্ছে সে যে কোনো একটা নির্দিষ্ট পাথ দিয়ে বা যে পাথটা অ্যাভেলেবেল থাকবে সেদিক দিয়ে প্যাকেটগুলো ইন্ডিভিজুয়াল কন্টেন্ট হিসেবে একটা থেকে একটা ভাগ করবে এবং শেষে যায় এক জায়গায় মিলিত হবে। এই ছবিটা দেখলে পরিষ্কার বোঝা যাবে, ঠিক না? যে প্যাকেট নাম্বার 1 2 3 যাত্রা শুরু করছে, 1 2 এর যে রুটে চলে গেছে, 3 কিন্তু সেই রুটে আর যায়নি, সে অন্য রুটটা অ্যাভেলেবেল পাইছে, সেই রুটে সে চলে গেছে। ফাইনালি যে ডেস্টিনেশনে যায় তিনটা প্যাকেট আবার এক জায়গায় হচ্ছে। এটা হচ্ছে ডাটাগ্রাম। ইন্ডিভিজুয়াল প্যাকেটগুলো ইন্ডিভিজুয়াল এন্টিটি হিসেবে সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত পৌঁছে যায়, ঠিক আছে? এবার মাঝখানে যে অ্যাভেলেবল পাথ থাকে সেই চ্যানেল থাকে, সেই পাথটা চ্যানেলটা ধরে সে আগায়। আচ্ছা, আর ভার্চুয়ালি হচ্ছে যে একটা ফিক্স পাথ থাকবে আগে থেকে, প্রিডিফাইন্ড পাথ থাকবে আগে থেকে, সে সিদ্ধান্ত নিয়ে নেবে যে কোন পাথটা অনুসরণ করে তারা সামনের দিকে আগাবে, সেই পাথটা দিয়ে সে তারা ট্রান্সমিট করবে, অন্য কোনো পাথে তারা যাবে না, ঠিক আছে? এটাই হচ্ছে প্যাকেট সুইচিং এর দুটো বড় বড় মানে টেকনিক। একটা হচ্ছে ডেটাগ্রাম, একটা হচ্ছে ভার্চুয়াল সার্কিট, ঠিক আছে? আর প্যাকেট সাইজের প্যাকেট ট্রান্সমিশনটা কিভাবে হয় ওইটার কোনটা ছোট ছোট প্যাকেটে ভাগ করে, যদি সিঙ্গেল প্যাকেট হয় পুরো ডাটাটাকে যদি একটা প্যাকেট হিসেবে ট্রান্সমিট করা হয় সেটা কিভাবে যাবে, আর যদি দুইটা প্যাকেট বা মাল্টিপল প্যাকেট ভাগ করা হয় সেক্ষেত্রে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত কিভাবে পৌঁছাবে সেটার একটা ডায়াগ্রাম আমরা এইখানে দেখছিলাম কত ক্লাসের পরে। আচ্ছা, তারপর সার্কিট সুইচিং প্যাকেট সুইচিং এর মধ্যে আমরা একটা পার্থক্য দেখছিলাম এবং আমি বলছিলাম যে তোমাদের বইয়ে পার্থক্যটা দেওয়া আছে, আমি একটু তোমাদেরকে দেখাই, তোমরা সেটা ফলো করতে পারো। এই যে দেখো একটা পার্থক্য আছে, দেখা যাচ্ছে এটা আমার স্ক্রিন, জি স্যার। এটা ডেটাগ্রাম, এটা ডেটাগ্রাম আর ভার্চুয়াল সার্কিটের মধ্যে একটা ডিফারেন্স আছে এখানে। আর এর আগে একটা পার্থক্য আছে প্যাকেট সুইচিং আর সার্কিট সুইচিং এর মধ্যে। বইটা কিন্তু একটু দেখতে হবে, হ্যাঁ, বইয়ে কিন্তু মানে লেকচার যেটা আমরা পাওয়ার পয়েন্ট ইউজ করি এখানে কিন্তু জাস্ট সামারাইজ বইতে দেওয়া থাকে, হ্যাঁ? কিন্তু তোমার ডিটেইলসটা দেওয়া থাকে বইয়ের মধ্যে। সো জিনিসটা যদি বইয়ে একবার রিডিং করা হয় তাহলে সেক্ষেত্রে পুরো জিনিসটা ক্লিয়ারলি বোঝা যায়, যাদের বুঝতে অসুবিধা হয় তাদের জন্য। আর যারা ওই পাওয়ার পয়েন্ট দেখে পয়েন্ট ধরে বুঝতে পারবে, লেকচার মনে রাখতে হবে, তাদের জন্য তোমার অসুবিধা নেই, তারা রিকল করে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে এটা একটা হচ্ছে সার্কিট সুইচিং এর যে দুইটা ইয়ে আছে, ভার্চুয়াল সার্কিট প্যাকেট সুইচিং আর ডেটাগ্রাম কিভাবে যায় সেটা একটা ভিউ। এটা অলরেডি আমরা গত ক্লাসে বুঝছি, এটা আরেকটা পিকচুয়াল ভিউ আর কি, কিভাবে প্যাকেটগুলো ট্রান্সমিট হয় সেটা একটা ভিউ। আচ্ছা, এরপরে আসি হচ্ছে X.2.5, এটা হচ্ছে আইটিইউটি স্ট্যান্ডার্ড একটা ইন্টারফেস বিটুইন হোস্ট প্যাকেট অ্যান্ড সুইচ নেটওয়ার্ক। মানে আমরা যে নেটওয়ার্কের মধ্যে আমাদের টার্মিনাল বা তোমার কি বললে স্টেশন নিয়ে যে কানেক্টেড, সেই স্টেশনের মধ্যে কমিউনিকেশনের জন্য অবশ্যই একটা ইন্টারফেস থাকে এবং ওই ইন্টারফেসটাকেই আমরা ডিফাইন করি হচ্ছে X.25। এটা নর্মালি লাগে হচ্ছে প্যাকেট সুইচ নেটওয়ার্কে সার্কিট, ঠিক আছে? এটা মেইনলি ইউজ হয় হচ্ছে তোমার প্যাকেট সুইচিং নেটওয়ার্কের জন্য মেইনলি ইউজ হয় এবং এটার স্ট্যান্ডার্ডটা ফিক্স করা থাকে আসলে ইন্টারফেস এন্ডে, যেখানে আমার স্টেশনটা নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড হচ্ছে সেই পয়েন্টে যায় এই স্ট্যান্ডার্ডটা বা এই প্রোটোকলটা আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? এটা ডিফাইন করে তিনটা লেয়ারে, সেটা কি কি? একটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার, ঠিক আছে, লিংক লেয়ার, আর একটা হচ্ছে প্যাকেট লেয়ার। আমরা মোটামুটি আমাদের মনে আছে এই তিনটা লেয়ার কিন্তু অ্যাকচুয়ালি তোমার আমরা যে পড়ছি ওএসএল লেয়ারের যে তোমার হচ্ছে শেষের দিকে তিনটা লেয়ার, ওই তিনটা লেয়ারটি এই প্রোটোকলটা রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? ফিজিক্যাল লেভেল, লিংক লেভেল আর প্যাকেট লেভেল। আচ্ছা, ফিজিক্যাল লেভেল কি কাজ করে? ফিজিক্যাল লেভেলে হচ্ছে আমাদের স্টেশনটা ফিজিক্যালি
লেয়ার অথবা রিসিভার, আরেকটা হচ্ছে লাস্ট মাইল যেখানে যায় রিসিভার, যেখানে যায় ফাইনালি আমাদের ডেস্টিনেশনে ট্রান্সমিশনটা পৌঁছায় সেটা। কিন্তু এর মাঝখানে নেটওয়ার্ক তো তৈরি হয় অ্যাকচুয়ালি নোট টু নোট কমিউনিকেশন। আমরা লাস্ট ক্লাসে পড়ছি যে অ্যাকচুয়ালি কমিউনিকেশনটা হয় নোট টু নোট, ডিসিশন মেকিংটা হয় নোট টু নোটে। আর জাস্ট ডেস্টিনেশনে আর সোর্স মানে তাকে ডিফাইন হিসেবে কে পাঠাচ্ছে আর কে রিসিভ করতেছে, এছাড়া না। এবং কে পাঠাচ্ছে এবং কে রিসিভ করতেছে এটা কিন্তু পুরো নেটওয়ার্কে জানা থাকে না, থাকে শুধু হচ্ছে তোমার যে নোডে কমিউনিকেশন করছে শুধু সেই নোডটা জানে নেটওয়ার্কের যে এটা কোত্থেকে আসছে বা এটা কোন পর্যন্ত যাবে। কিন্তু যদি ডাটা ট্রান্সমিশনটা হবে সেই নোটগুলো কিন্তু সময় সময় জানবে, সময় জানবে যে এই প্যাকেটটা কোত্থেকে আসছে, মাঝখানে যাবে তখন ওর কাছে কমিউনিকেশনটা যাবে তখনই, এছাড়া সে জানবে না। কিন্তু ইনিশিয়াল যে নোটটা যেটা আমার স্টেশনের সঙ্গে জড়িত, লাস্ট মাইল বা যেখান থেকে সেন্ড করতেছে সেই সাথে জড়িত, শুধু সেই এন্ডটাই ডিটেইলস ইনফরমেশন যাবে যেটা সোর্স করতে এবং ডেস্টিনেশন। ঠিক আছে, তো এই যে ইন্টারফেস যেখানে হবে স্টেশনের সঙ্গে নোডের, সেখানে আমরা হচ্ছে এই যে X25 যে আমাদের প্রোটোকলটা আছে এই প্রোটোকলটা আমরা ইউজ করব। ঠিক আছে, তো এখানে দেখা হচ্ছে মানে দুইটা এন্ড থাকে আলাদা আলাদা। ঠিক আছে, একটা হচ্ছে ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট, এটি যেটা ইউজার ইকুইপমেন্ট, মানে আমরা যেই ইউজার ইকুইপমেন্টটা নিয়ে, যেটা আমার ল্যাপটপ হতে পারে, ডেস্কটপ হতে পারে, মোবাইল ফোন হতে পারে, যে কোনো ধরনের ট্রান্সমিশন ডিভাইস, যে কোনো ধরনের আপনার কাস্টমার মানে ইউজার ইকুইপমেন্ট, সেটাকে বলা হবে হচ্ছে ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট। ঠিক আছে, আর ডাটা সার্কিট টার্মিনাল ইকুইপমেন্ট হচ্ছে নোড টু নোড কমিউনিকেশনের জন্য, একটা নোড থেকে আরেকটা নোডে কমিউনিকেশনের জন্য যে ইকুইপমেন্টগুলো হয় সেগুলোতে সেটা ব্যবহার হচ্ছে ডাটা সার্কিট টার্মিনেটিং ইকুইপমেন্ট। ঠিক আছে, আচ্ছা এখানে ফিজিক্যাল লেয়ারটা স্পেসিফাই করে X21। X21 আরেকটা প্রোটোকল আছে যে অ্যাকচুয়ালি ফিজিক্যাল। আমার ফিজিক্যাল লেভেলে কিন্তু দুই ধরনের কমিউনিকেশন হয়, লজিক্যাল এবং ফিজিক্যাল। ঠিক আছে, নট নেসেসারি ফিজিক্যাল কানেকশনটা যে ডিরেকশনে আমার যাবে, লজিক্যাল কানেকশনটা আমার সেই ডিরেকশনে হবে। এটা নাম, এটা পিছনে ছবি দেখি। আচ্ছা এই যে এখানে দেখো ফিজিক্যালি কানেক্টেড কিন্তু এই যে 3-2-1 প্যাকেটটা প্রথম দিকে যে এখান থেকে শুরু করে এই দিকে যে কমিউনিকেশনটা হচ্ছে দিস আর ফিজিক্যাল। কিন্তু সবসময় যে এই ফিজিক্যাল পাথ ধরেই তোমার যাচ্ছে তা কিন্তু দেখো এখানে যাওয়ার পরে এই 3 নাম্বারটা কিন্তু অন্য রুটে চলে গেছে, আগের ছবিটা এই 3 নাম্বারটা কিন্তু অন্য রুটে চলে গেছে। সো এখানে লজিক্যালি কিন্তু দুটো আলাদা রুট হয়ে গেছে, ফিজিক্যালি রুটগুলো যেগুলো সেগুলো কিন্তু একটা রুট না। কিন্তু আমার এখানেই দেখলে বোঝা যাবে পরের ছবিটা, এটা কিন্তু এই স্টেশনটা এবং এই স্টেশনটা বুঝতেছে যে এই একটাই পথ, এই মাঝখানের নোডগুলো দিয়ে একটা পথ দিয়ে কিন্তু আমার শুধু ট্রান্সমিশন হবে, অন্য কোনো পথ নাই। কিন্তু তার কাছে ফিজিক্যালি কিন্তু আরো অনেকগুলো অ্যাভেলেবল পথ আছে, কিন্তু সেই পথগুলো কিন্তু তারা অনুসরণ করতেছে না। ঠিক আছে, এই কথাটাই আমি বলতেছি, তোমার ফিজিক্যাল পাথটা ডিফাইন করে হচ্ছে তোমার X21 প্রোটোকল। এই যে ঠিক আছে, এটা সাবস্টিটিউট অল্টারনেটিভ হচ্ছে আরেকটা প্রোটোকল আছে EIA232, কিন্তু এটা এখন আর ইউজ হয় না সেরকম। মেনলি X21টা ফিজিক্যাল ইউজ করে, এটা X25 এর আন্ডারে। ঠিক আছে, আচ্ছা লিঙ্ক অ্যাক্সেস প্রোটোকল ব্যালেন্স। ঠিক আছে, এই এই তোমার মানে স্ট্র্যাটেজিটা বা এটা ইউজ করা হয় লিঙ্ক অ্যাক্সেস প্রোটোকল ব্যালেন্স তোমার X25 এ। ঠিক আছে, একটা X25 হচ্ছে একটা ভার্চুয়াল কল স্টাবলিশ হয় সেন্ডার এবং রিসিভারের মধ্যে, যে এই প্রোটোকলটা ইউজ করে ফিজিক্যালি এবং লজিক্যালি দুই ধরনের কমিউনিকেশনের মাধ্যমে এন্ড টু এন্ড ডাটা ট্রান্সমিশনটা করে থাকে। ঠিক আছে, আর এবং এখানে কিন্তু অবশ্যই সিকোয়েন্স অনুযায়ী ফ্রেন্ডগুলো সেন্ড করা হয় X25। এখানে কিন্তু ফ্রিকোয়েন্স ব্রেক করা হয় না, একটা পর একটা যে সিকোয়েন্সে প্যাকেটগুলোকে ডিভাইড করা হয়েছে সেই সিকোয়েন্সে ট্রান্সমিশনটা হয়। এটা লজিক্যাল কানেকশন হয় তোমার ভার্চুয়াল সার্কিটের মধ্য দিয়ে। ভার্চুয়াল সার্কিট বলতে আমরা বললাম না ফিজিক্যালি যে কানেকশনটা হয় সবসময় সেই পথটাই যে অনুসরণ করা হয় তা না, যে পথগুলো দিয়ে অনুসরণ করে বা যে নোটগুলো অনুসরণ করে কানেকশনটা হয় সেটার মাধ্যমে একটা ভার্চুয়াল সার্কিট তৈরি হয়। ঠিক আছে, সাবস্ক্রাইবার বলতে তোমার এন্ড ইউজার বলতেছে, স্টেশনগুলো যেটা লাস্ট মাইল যেখান থেকে পাঠাচ্ছে সেখানে যেখানে রিসিভ হচ্ছে। তো এখানে অল ডাটা ইন দিস কানেকশন ফর্ম এ সিঙ্গেল স্ট্রিম বিটুইন দ্য এন্ড স্টেশন। দুইটা মানে যেখানে সেন্ড করতেছে আর যেখানে রিসিভ করতেছে দুইটার মাঝখানে একটা সিঙ্গেল স্ট্রিম তৈরি করা, জাস্ট লাইক এইটা। এখানে যে ছবিটা দেখা যাচ্ছে ডটের যে লাইনটা, এটাকে ধরা হচ্ছে যে সিঙ্গেল স্ট্রিম, মানে একটা সিঙ্গেল কমিউনিকেশন চ্যানেল ভার্চুয়াল কমিউনিকেশন তৈরি হয় X25 এ।
এটা অবশ্যই রিলায়েবল একটা ডাটা ট্রান্সফার হয়। আর সেন্ডিং এর সিকোয়েন্সে বললাম আর কি। আচ্ছা, এস্টাবলিশ অন ডিমান্ড টার্ম এক্সটার্নাল ভার্চুয়াল সার্কিট। এখানে এস্টাবলিশ অন ডিমান্ড হচ্ছে সবসময় এই চ্যানেলটা এস্টাবলিশ হয়ে থাকে না। আমাদের সার্কিট সুইচিং এ যেমন একটা ডেডিকেটেড চ্যানেল থাকে, যতক্ষণ পর্যন্ত না চ্যানেল কমিউনিকেশনটা টার্মিনেট করা ততক্ষণ পর্যন্ত তোমার কি বলে এই কমিউনিকেশন চ্যানেলটা ওই সেন্ডার আর রিসিভারের মাঝখানে অ্যালোকেট হয়ে থাকে, যার কারণে অন্য কেউ রিকোয়েস্ট করতে পারে না, বা রিকোয়েস্ট করলে চ্যানেলটাকে বিজি পাওয়া যায়। কিন্তু তোমার এখানে যেটা হয়েছে, এখানে হচ্ছে স্টাবলিশড অন ডিমান্ডে, যখন দরকার তখন, যখন দরকার নেই তখন কিন্তু এই কমিউনিকেশনটা টার্মিনেট হয়, বিকজ ইটস আ ভার্চুয়াল কমিউনিকেশন, ভার্চুয়াল চ্যানেল, যার কারণে যখন ডিমান্ড হয় তখনই সেটা এস্টাবলিশ হয়, আর যখন ডিমান্ড শেষ হয়ে যায় এটা টার্মিনেট হয়ে যায়। ঠিক আছে, এখানে দেখো একটা ভিউ পাওয়া যাবে ভার্চুয়াল সার্কিটস এর এরকম। এ স্টেশনটা তোমার স্ট্রেট যে লাইন আছে এ বি সি ডি, এগুলো দেখো নেটওয়ার্কের সঙ্গে একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্টেড, এটা হচ্ছে ফিজিক্যাল কানেকশন। আর এর মাঝখানে যে ডটেড লাইন গুলো আছে এটা হচ্ছে তোমার বাট একটা ড্যাশ লাইন, এটি হচ্ছে লজিক্যাল কানেকশন। দেখো এ কানেক্টেড সি এর সঙ্গে, বি কানেক্টেড সি এর সঙ্গে, বি কানেক্টেড ডি এর সঙ্গে, কিন্তু ফিজিক্যালি কিন্তু ডিরেক্টলি এদের সঙ্গে সরাসরি কমিউনিকেশন নাই। বি থেকে ডি তে সরাসরি কমিউনিকেশন নাই, এখানে ইন্টারমিডিয়েট অনেকগুলো নোড আছে যেগুলোর সঙ্গে নোড টু কমিউনিকেশনের মাধ্যমে এক পর্যন্ত তোমার রিসিভ সেন্টার থেকে রিসিভার পর্যন্ত ডাটা ট্রান্সমিশন স্টাবলিশ হয় এবং কমিউনিকেশনটা কমপ্লিট হয়। কিন্তু এখানে কানেকশন যখন স্টাবলিশ হয়, ভার্চুয়াল কানেকশন তৈরি হয়, তখন এরকম লাগে যে এ থেকে সি বা বি থেকে সিটা হচ্ছে একটা ডিরেক্ট ফিজিক্যাল কানেকশন হচ্ছে, যেটাকে আমাদের মনে হয় ফিজিক্যাল কানেকশন, মানে ডিরেক্ট কমিউনিকেশন হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু এটা ফিজিক্যাল কানেকশন না, এটা হচ্ছে একটা ভার্চুয়াল কানেকশন। এই প্রোটোকল যা আছে, প্রোটোকলটার মধ্যে কি কি ইনফরমেশন থাকে? মেনলি থাকে হচ্ছে কন্ট্রোল ইনফরমেশন আর ডেটা, ডেটা থাকে আর কন্ট্রোল ইনফরমেশন থাকে। ইউজার ডাটাটা কতটুকু দেখো এখানে দেওয়া আছে। আর এই সামনে একটা হেডার থাকে, লেয়ার 3 হেডার। লেয়ার 3 হেডার মানে হচ্ছে আমরা যে লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 করছি যে, হ্যাঁ, এই ওএসআর লেয়ারে, সেখানে থার্ড লেয়ারটা যেটা সেই লেয়ার এর মানে তোমার স্ট্র্যাটেজি অনুযায়ী কমিউনিকেশন হয় বলে এটাকে বলা হয় লেয়ার 3 হেডার। ঠিক আছে, আর এলএপিবি হেডার হচ্ছে, এলএপিবি টা আমরা অলরেডি পড়ছি, জানলাম না ফর্মটা। এলএপিবির ফুল ফর্ম হচ্ছে, আমি একটু বলছি, এখানে আমরা দেখলাম লিঙ্ক অ্যাক্সেস প্রোটোকল ব্যালেন্সড। ঠিক আছে, এটা হচ্ছে দ্য লিঙ্ক লেভেল স্ট্যান্ডার্ড ইজ। আচ্ছা, এটাকে বলা হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল, যেটা যেটা তোমার হচ্ছে নর্মালি তোমার যে ভার্চুয়াল কমিউনিকেশনের মাধ্যমে যে এন্ড টু এন্ড কমিউনিকেশনটা হচ্ছে, সেটার মধ্যে যে তোমার লজিক্যাল বা ভার্চুয়াল যে পাথটা অ্যাভেলেবেল হয়, সেই পাথটা ব্যালেন্সিং করার জন্য, পাথটা কমিউনিকেশনটাকে ব্যালেন্সিং করার জন্য এই এলএপিবি এটা ইউজ করা হয়। ঠিক আছে, এলএপিবি এই প্রোটোকলটা ইউজ করা হয়। এটার কি ফিচার্স গুলো কি কি? এখানে যেটা আছে, ফ্লো কন্ট্রোল আছে এবং এরর কন্ট্রোল, এই দুইটা ফাংশন এই ফিচারটা হোল্ড করে। ঠিক আছে, কল কন্ট্রোল প্যাকেটস ইন ব্যান্ড সিঙ্গার, কল কন্ট্রোল প্যাকেটস হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে তোমার মাল্টিপল কল স্টাবলিশ হইলে সেখান থেকে, মানে এটা যদি তোমার ডেটা হিসেবে যায়, মানে প্যাকেট হিসেবে যদি যায়, সেক্ষেত্রে এই কোন প্যাকেটটা আগে যাবে, কোনটা পরে যাবে, কখন সিকোয়েন্সিং হবে, এই জিনিসটা কল কন্ট্রোল যে প্যাকেটটা, এইটা
মানে প্যাকেটের যে কন্ট্রোল এইটা এই প্রটোকলের মধ্যে ডিফাইন করা থাকে, ঠিক আছে? যার কারণে তোমার প্যাকেট যদি তোমার কোনো কারণে মিসিংও হয়, সিকোয়েন্সিংটা থেকে যায়, যার কারণে রিট্রান্সমিশনের অপশনটা এখানে অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে? আর লেয়ার 2 আর লেয়ার 3 যে দুইটা ফাংশন আছে, দুটো ওএসআই যে মডেলের যে ফাংশনগুলো আছে, এই ফাংশনসগুলো যেটার মধ্যে অ্যাকচুয়ালি ইনপুট হচ্ছে ফ্লো কন্ট্রোল আর এরর কন্ট্রোল। ফ্লো কন্ট্রোল মেনে হচ্ছে ডাটা সেন্ড করতেছে, রিসিভ হচ্ছে। আমি প্রথমে কিছু সেন্ড করলাম, তারপরে কিছুক্ষণ ওয়েট করলাম, অ্যাকনোলেজ দেখলাম যে আমার অ্যাকাউন্ট ব্যাক করতেছে কিনা, তারপরে আবার পাঠালাম, এবং সেই সিকোয়েন্সিংটা যদি বলে ঠিক আছে তুমি যে স্পিডে পাঠাতে পারছি স্পিডে বেশি পাঠাও বা বেশি প্যাকেট পাঠাও বা কম প্যাকেট পাঠাও, এই যে জিনিসগুলো সিকোয়েন্সিং করা, এটা হচ্ছে ফ্লো কন্ট্রোল। এই ফ্লো কন্ট্রোলটা লেয়ার 2 সলিউশন, এবং এই ফ্লো কন্ট্রোল সাপোর্টটা তোমার এই X25 এর মধ্যে আছে। এটা গেল হচ্ছে X25। তাহলে X25 এর মোটামুটি যে সামারিটা আমরা পাইলাম সেটা হচ্ছে যে এটা একটা প্রোটোকল যেটা ভার্চুয়াল কমিউনিকেশনের জন্য ইউজ করা হয়, ঠিক আছে? মানে প্যাকেট সুইচিং এর জন্য ইউজ করা হয়। এখানে তিনটা লেয়ার ডিফাইন করা আছে, একটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার, লিংক লেয়ার আর প্যাকেট লেয়ার। এবং এই তিনটা লেয়ারের যে তোমার মানে টপোলজি স্ট্রাকচার, সেই অনুযায়ী তোমার এই টপোলজিটা বা এই প্রোটোকলটা আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? এখানে দুইটা মানে মেইনলি ডিস্টিংক্ট এন্ড থাকে, একটা হচ্ছে ডিটিএ আরেকটা হচ্ছে ডাটা সার্কিট টার্মিনেটিং ইকুইপমেন্ট। এটা হচ্ছে আমার যে স্টেশন আছে সেই স্টেশনের সঙ্গে নোডের নেটওয়ার্কের নোডের যে ফার্স্ট নোডের কমিউনিকেশন, যে ইউজার ইন্টারফেস সেটা ডিফাইন করে। আর যে ডাটা সার্কিট টার্মিনেশন ইকুইপমেন্ট বা নোড টু নোড কমিউনিকেশনের জন্য যে ইন্টারফেসের কনফিগারেশন, যেহেতু এটা ইন্টারফেস যেখানে হবে সেই এন্ডেই এটা তোমার ডিফাইন করা থাকে, যার কারণে ইন্টারফেসিংটা কিভাবে হবে সেটা ডিফাইন করা হচ্ছে এই ডিসিই, ডাটা সার্কিট টার্মিনেটিং ইকুইপমেন্ট, ঠিক আছে? সো দুইটা এন্ড আছে এটা। আচ্ছা, ফিজিক্যাল লেয়ারটা স্পেসিফিক করা হচ্ছে X21। সো এই মোটামুটি বেসিক স্ট্রাকচার অফ X25। এখন আসি আমরা হচ্ছে ফ্রেম রিলেতে। আচ্ছা, X25 এর যেসব ওভারহেড আছে, ওভারহেড কেন আছে এটা আমরা পাবো। এখানে বলা হয়েছে যে হেন্স হ্যাভ কনসিডারেবল ওভারহেড নট অ্যাপ্রোপ্রিয়েট ফর মডার্ন ডিজিটাল সিস্টেম উইথ হাই রেগুলেটি। যেহেতু আমাদের এখন ডাটা কমিউনিকেশন অনেক বেশি হয়, ডাটার পরিমাণ অনেক বেশি হয়েছে, হিউজ পরিমাণ ডাটা শর্ট পিরিয়ডের মধ্যে ট্রান্সমিট হয়, যার কারণে ডাটা রিলায়েবিলিটি খুব প্রয়োজন হয়। রিলায়েবিলিটি বলতে বোঝা হচ্ছে অ্যাকুরেটলি ডাটাটা সেন্ডার থেকে রিসিভারে পৌঁছাচ্ছে কিনা, আমরা অ্যাকুরেট ডাটাটা পাচ্ছি কিনা, ডাটা লস কতটুকু, সেই লসটা রিট্রিভ করার জন্য কোনো মেকানিজম আমাদের ট্রান্সমিশনে আছে কিনা, এই প্রত্যেকটা জিনিস আমাদের জন্য এখন খুব বেশি ইম্পর্টেন্ট। এবং এইভাবে এই জিনিসগুলোকে এনশিওর করা হচ্ছে ডাটা রিলায়েবিলিটি পাচ্ছে। ডাটা যেহেতু আমাদের রিলায়েবল ডাটা খুব বেশি প্রয়োজন, যার কারণে এই যে X25 যে প্রোটোকলটা আমরা আগে ইউজ করতাম বা এখনো কিছু জায়গায় ইউজ করি, সেটা খুব বেশি রিলায়েবিলিটি শো করতে পারে না। যেহেতু ডাটা ট্রান্সমিশনটা অনেকগুলো ওভারহেড নিয়ে মুভ করে, তিনটা লেয়ারের বেসিক স্ট্রাকচার নিয়ে এটা কমিউনিকেশনটা হয়, যার কারণে রিলায়েবিলিটি অনেক কম কম্পারেটিভ, যার কারণে এই প্রোটোকলটা খুব বেশি পপুলার না বর্তমানে। তো বর্তমানে এই প্রোটোকলের কিছু জিনিস করতে হচ্ছে এটা একটু চেঞ্জ করতে হবে আমাদের মনে হয়, কারণ হচ্ছে সব সময় আমি মনে হয় তোমাদের কন্ট্রোলটা আরো একজনের কাছে দেওয়া উচিত। স্যার আমাদের জুমে ক্লাস নেওয়া যায় না? যায়, অবশ্যই যায়। আমি আমাদের অফিসে এটা ইউজ হয় বললে আমি ইউজ করতেছি গুগল মিটে। তোমরা চাইলে তোমার নিজেরা জুমের লিংক তৈরি করে শেয়ার করে গ্রুপে শেয়ার করে দিলেই হবে, তাহলে সেক্ষেত্রে এটা আরো তাহলে ইজি হবে। আসলে ঝামেলাটা হয় না আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি এটা এখানেও ওভারকাম করা সম্ভব, কিন্তু আমি ওই প্রায়োরিটিটা দিই নাই। এখানেও করা যায়, সেক্ষেত্রে আগে থেকে একটা গ্রুপ তৈরি করে এক্সেসটা দিয়ে রাখতে হবে। তোমরা চাইলে নিজেরা গ্রুপ জুমটা করে তোমার গ্রুপ তৈরি করে লিঙ্কটা গ্রুপে শেয়ার করে দিতে পারো। যে কোনো একজন মডারেট হয়ে যাও, ক্লাস মনিটর হয়ে যাও, তারা এই ক্লাসটা মেনটেন করো, সময় মতো এটা লিঙ্কটা শেয়ার করে দিবা, কারণ সেম লিঙ্কই তো। তাহলে সেক্ষেত্রে আমার এই বারবার মানে প্রেজেন্টেশনটা থেকে বের হয়ে এসে তোমাদের অ্যাটেন্ডেন্সটা অ্যাপিল করতে হয় না। সো এটা যে কোনো একজন তোমরা মনিটর হয়ে যায়,
জুম লিঙ্কটা ক্রিয়েট করে আমাদের সঙ্গে নেক্সট ক্লাস থেকে শেয়ার করে দিও, আমরা সবাই জয়েন করবো। সেক্ষেত্রে আমাকে ব্রেক দিতে হবে না, ঠিক আছে? ওকে, সিদ্দিক আসছে ক্লাসে? জি স্যার, আচ্ছা। আচ্ছা, আশিক কি ক্লাসে আসে? আশিক কি আজকে আছে? আচ্ছা, ও তো ঢাকায় আছে। তোমরা, আমি চাইছিলাম আজকে সকালে ক্লাসটা নিতে, কিন্তু আগে থেকে জানানো হয়নি, এই জন্য ক্লাস, এই সকালটা, এই ক্লাসটা কি শনিবার সকালে করা যায়? কারো কি অসুবিধা? তারপরে তোমার নিজের একটু আলোচনা করে আমাকে তাহলে কনফার্ম করে, তাহলে নেক্সট উইক থেকে আমরা শনিবার সকালে ক্লাস করবো। আমি আশা করতেছি হয়তো আগামী থার্সডে আমরা ফিজিক্যাল ক্লাস করতে পারবো। আই ডোন্ট নো হোয়াটস দ্য রুটিন। যদি থাকে তাহলে খুব ভালো হয়। যদি এরকম হয় যে ওই দিন কোনো ইয়ে নাই, পরীক্ষা নাই, বাট কলেজে ক্লাস হচ্ছে না, সেক্ষেত্রে তোমরা বললে আমি চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে আমি অনসাইট ক্লাসটা রিজিউম করতে পারি। অনসাইট ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। ফিজিক্যালি সামনাসামনি কথা না বললে তোমাদের রেসপন্সটা বোঝা যাচ্ছে না। তোমরা আসলে কতটা কি ক্যাচ করতে পারছো, তোমরা এখানে থেকে কোশ্চেনও করো না দেখি। ক্লাসে হলে তোমরা কোশ্চেন করতাম, তাহলে আর কিছু করার নাই। আচ্ছা, মাঝখানে কোনো দিন কি ক্লাস নেওয়া যাবে? তাহলে সেক্ষেত্রে আমি ওই দিন নিব। তাহলে এটা একটু তুমি, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আফরোজা মিসের সঙ্গে কথা বলে নেবো আজকে বা কালকে, কথা বলে ডিজাইন করে যদি বুধবার, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে বুধবার যদি তোমাদের অনার্সের ক্লাস হয়, তাহলে সেক্ষেত্রে আমি সকালে ওই সময় যে সকালে যদি তোমাদের ক্লাস নিয়ে এলাম, ফার্স্ট ক্লাসটা আমি নিয়ে এলাম, তাহলে তোমার সেক্ষেত্রে কন্টিনিউ করবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখানে এটা আসলো ফ্রেম রিলে। হ্যাঁ, হ্যালো, কোশ্চেন, হ্যালো, কেউ মনে কথা বললো মনে হচ্ছে। এখন X25 এর পরে আসলে হচ্ছে ফ্রেম রিলে। ফ্রেম রিলে ব্যাপারটা কি? ফ্রেম রিলেটা হচ্ছে ডিজাইন টু এলিমিনেট মোস্ট X25 ওভারহেড X25 এর যে ডিফিকাল্টি ছিল, যে ওভারহেড গুলো ছিল, সেগুলো কিছু এলিমিনেশন হয়েছে হচ্ছে ফ্রেম রিলেতে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ইনস্টলেশন বেসটা অনেক বেশি, মানে ইনস্টলেশন বেসটা অনেক বেশি, মানে এটা ট্রান্সমিশনের জন্য আমরা মানে X25 যে প্যাকেট সুইচিং এর যে তোমার মেকানিজমটা, সে X20 ভাবে যে ধরনের ইনস্টলেশন দরকার পড়ে এস্টাবলিশমেন্টের জন্য, সেটা তুলনায় এটা অনেক বেশি লার্জ ইনস্টলেশন হয়। কি ডিফারেন্সটা কি? কল কন্ট্রোল ক্যারিড ইন সেপারেট লজিক্যাল কানেকশন, মানে হচ্ছে কলের সিগন্যাল যেই পথে যাবে, ঠিক আছে, সেম পথে তোমার কন্ট্রোল সিগন্যালটা যাবে না। একটা কিন্তু লাগে আমাদের কন্ট্রোল করার জন্য, একটা হচ্ছে কল, যেটার মধ্যে আমাদের ভয়েস কলটা যায় যেই পাথে, আর একটা হচ্ছে কন্ট্রোল, ঠিক আছে, কন্ট্রোল সিগন্যাল, মানে যে কোনো ট্রান্সমিশনে কন্ট্রোল সিগন্যাল থাকে। সো এটা সবসময় নট নেসেসারি যেই পথে কলটা ট্রান্সমিট হচ্ছে, ভয়েস কলটা যেই পথে যাচ্ছে সেই পথে যে কন্ট্রোল সিগন্যাল যাবে তা সবসময় হয় না, ঠিক আছে? এটা অনেক সময় সেপারেটলি হয়, কিন্তু এইখানে ফ্রেম রিলেতে এটা সবসময় সেপারেট লজিক্যাল কানেকশন দিয়ে যাবে, ঠিক আছে? মাল্টিপ্লেক্সিং সুইচিং অ্যাট লেয়ার 2, মাল্টিপ্লেক্সিং এর ফাংশনটা, সুইচিং এর ফাংশনটা হচ্ছে লেয়ার 2 তে। আচ্ছা, হোপ বাই হোপ ইরোর অন ফ্লো কন্ট্রোল, মানে এখানে যেটা কোনো হোপ বাই হোপ ইরোর বা ফ্লো কন্ট্রোল থাকে না। আগে যেমন ছিল, আমরা যে X20 ভাবে হোপ টু হোপ, সরি মানে তোমার এখানে আসি হচ্ছে লেয়ার 2 তে ফ্লো কন্ট্রোল আর ইরোর কন্ট্রোল দুটাই এখানে ছিল, কিন্তু এখানে হচ্ছে কি হোপ টু হোপ কোনো ফ্লো কন্ট্রোল থাকে না। টোটাল হয়তো পুরো সিস্টেমের মধ্যে ট্রান্সমিশন পাথের মধ্যে একটা ফ্লো কন্ট্রোল মেকানিজম থাকে সিঙ্গেল, কিন্তু হোপ বাই হোপ মানে এ থেকে বি, বি থেকে সি, এ থেকে বি এর জন্য ফ্লো কন্ট্রোল, তারপর এরর কন্ট্রোল, বি থেকে, এটা যেমন ওভার তৈরি করে, তোমার কি করে প্রত্যেকটা জায়গায় চেকিং হলে, আমরা যদি কোনো একটা ফিজিক্যাল রিয়েল লাইফ সিনারিও দেখি, তুমি একটা কোনো জায়গায় যাচ্ছ, মনে করো এয়ারপোর্টে আমাদের বিভিন্ন জায়গায় চেকিং হয় না? এই চেকিং এর কারণে কিন্তু আমাদের অনেক সময় লাগে। এয়ারপোর্টে যদি কেউ যেয়ে থাকো, তাহলে আমাদের কোনো জায়গায় যদি যাওয়ার ফ্লাইট থাকে, মনে করো সকাল 10টায়, আমাকে সকাল 8টার মধ্যে এয়ারপোর্টে ঢুকতে হবে, কেন প্রথমে আমাকে লাগেজ দিতে হবে,
একটা চেকিং হবে, তারপরে ওখান থেকে আরেকটা আমার ইমিগ্রেশন হবে, ইমিগ্রেশনের পরে আমার আবার প্লেনে ওঠার আগে একটা বোর্ডিং চেকিং হবে, অনেক জায়গায় চেকিং হয়, যার কারণে কি হয় সময়টা বেশি লাগে, কারণ আমার কমিউনিকেশনটা অনেক লেট হয়। ঠিক আছে, এই একই কথাটা এখানে প্রযোজ্য। যদি ফ্লো কন্ট্রোল বা ইউরো কন্ট্রোলটা যদি প্রত্যেকটা হবে, মানে এ থেকে বি তে ডাটা যাবে, এটার জন্য একটা ইউরো কন্ট্রোল ফ্লো কন্ট্রোল মেকানিজম থাকলো, ওভারে থাকলো, তোমার প্রোটোকলের মধ্যে ডিফাইন করা যে চেকিংটা হবে, তারপরে বি থেকে সিতে যাবে, ওখানে একটা প্রবলেম থাকলো, তাহলে সেক্ষেত্রে হবে কি তোমার ওভারহেডটা বেশি বেশি লেগে যাবে, ট্রান্সমিশনের সময়টা বেশি হবে, ডিলেটা হবে বেশি। ঠিক আছে, এইটা হোপ টু হোপে যে করতে হবে, এইটা ফ্রেম রিলেতে আর থাকে না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এন্ড টু এন্ড ফ্লো এন্ড কন্ট্রোল থাকে ইউজ করা যাবে। এন্ড টু এন্ড মানে যেখানে শুরু আর যেখানে শেষ, এই দুটো জায়গায় শুধু মানে তোমার এরর কন্ট্রোলটা থাকে বা ফ্লো কন্ট্রোল থাকে, আদারওয়াইজ ইন বিটুইন নোড গুলোতে বা হোপ গুলোতে এই জিনিসটা থাকে না। ঠিক আছে, সিঙ্গেল ইউজার ডাটা ফ্রেম ইজ সেন্ট ফ্রম সোর্স টু ডেস্টিনেশন এন্ড হায়ার লেয়ার অ্যাকনোলেজমেন্ট সেন্ট ব্যাক। ঠিক আছে, সিঙ্গেল ইউজার ডাটা ফ্রেম ইজ সেন্ট মানে পুরো ডাটাটাকে একটা ফ্রেমে কনভার্ট করে, একটা সিঙ্গেল ইউজার ফ্রেমে কনভার্ট করে সেন্ড করা হয় সোর্স থেকে ডেস্টিনেশনে, এবং অ্যাকনোলেজমেন্টটা রিপ্লাই করা, যার কারণে সময়টা কম লাগে। এখন যদি আমি যদি অনেক বড় ডাটাকে যদি ছোট ছোট ফ্রেমে ভাগ করে পাঠাই, তাহলে সেক্ষেত্রে হবে কি প্রত্যেকটা ফ্রেম রিসিভ হওয়ার পরে একটা অ্যাকনোলেজমেন্ট সিগন্যাল আমাকে সেন্ড ব্যাক করতে হবে। তাহলে আগে একটা পাঠাবো, ওটা রিসিভ হবে, রিসিভ হওয়ার পরে তারপরে অ্যাকনোলেজ পাঠাবে, তারপরে যাবে, যার কারণে অনেক বেশি সময় লাগে। ফ্রেম রিলেতে হয় পুরো ডাটাটাকে একবারে একটা বড় ফ্রেমে কনভার্ট করে সেটাকে একসঙ্গে সেন্ড করে দেওয়া হয়, যার কারণে অ্যাকনোলেজমেন্ট সিগন্যালটাও একবারই আসে, যার কারণে ট্রান্সমিশন ডিলেটা অনেক কম হয়। ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ হচ্ছে কি লস্ট লিঙ্ক বাই লিঙ্ক এরর অ্যান্ড ফ্লো কন্ট্রোল। ঠিক আছে, লিঙ্ক বাই লিঙ্ক এরর অ্যান্ড ফ্লো কন্ট্রোল, এটা কি হয় অনেক সময় যেটা হয় মাঝখানে কোনো লিঙ্ক যদি লস থাকে বা যদি কোনো লিঙ্ক না থাকে, তাহলে সেক্ষেত্রে আমার অনেকক্ষণ পরে যায় কিন্তু আমি বুঝতে পারি যে আমার ট্রান্সমিশনটা প্রপারলি হচ্ছে না। এটা কিসের ক্ষেত্রে? এটা তোমার ক্ষেত্রে, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, ইনক্রিজ কিন্তু রিলায়েবিলিটিটা বাড়ে। ইনক্রিজ রিলায়েবিলিটি মিনস লেস অ্যান ইস্যু, মানে কি রিলায়েবিলিটি বাড়বে যখন, মানে তোমার একসঙ্গে অনেক ডাটা যখন ট্রান্সমিট হবা এবং সেটা যদি প্রপারলি রিসিভ হয়ে যায়, তার মানে ডাটা ডেস্টিনেশনে পৌঁছাইছে, সময় মতো পৌঁছেছে এবং ডিলে কম, তাহলে রিলায়েবিলিটি বাড়তেছে। সেক্ষেত্রে যদি মাঝখানে লস হয়ে যায় সেক্ষেত্রে রিলায়েবিলিটি কম হবে। এটাই হচ্ছে এটার অ্যাডভান্টেজ। আচ্ছা, স্ট্রিমলাইন কমিউনিকেশন প্রসেস, লোয়ার ডিলে হায়ার থ্রুপুট। লোয়ার ডিলে কম হবে যেহেতু আমার প্রত্যেকটা হপে হপে ফ্লো কন্ট্রোল নাই, এরর কন্ট্রোল নাই। ঠিক আছে, অ্যাকনোলেজমেন্টটা ছোট ছোট ফ্রেমের আকারে আসতেছে না, একটা সিঙ্গেল ফ্রেমে আসতেছে, যার কারণে ডিলেটা লো হবে। আর থ্রুপুটটা বেশি, থ্রুপুট মানে হচ্ছে ডেস্টিনেশনে যেমন ডাটাটা পৌঁছাচ্ছে, আমি 10 MBPS এমবি ডাটা পাঠাইছি, আমার রিসিভ হচ্ছে 10 MB, তাহলে থ্রুপুটটা কি বেশি, মাঝখানে লস কম হয়েছে তার কারণে। আর যদি আমরা 2 MB করে ছোট ছোট চাঙ্কে পাঠাই, তাহলে সেক্ষেত্রে সময় বেশি লাগবে। ঠিক আছে, থ্রুপুট একটা ট্রান্সমিশনের পরে যতটুকু আসবে, আর এই তোমার ফ্রেম মিলে ইউজ করে একটা সিঙ্গেল ট্রান্সমিশনেই অনেক বেশি ডাটা চলে আসবে, 10 MB চলে আসবে, অনেক বেশি ডাটা আসবে। ফ্রেম রিলে ক্যান বি ইউজ ফর এক্সেস স্পিড আপ টু ওভার 2 Mbps। 2 Mbps ডাটা কমিউনিকেশনের জন্য আমরা নর্মালি ফ্রেম রিলেটা ইউজ করতে পারি, সেক্ষেত্রে সেটা আমাদের বেনিফিটটা বেশি দিবে। প্রোটোকল আর্কিটেকচার, যে কন্ট্রোল আমি বলছি কন্ট্রোল ডাটা আলাদা, যার কারণে দেখো কন্ট্রোল প্লেন একটা আর হচ্ছে ইউজার প্লেন একটা। কন্ট্রোল প্লেনে কি থাকে, ইউজার প্লেন থাকে, এই জিনিসগুলো ডিটেলস আমি কিছু বলবো না, কারণ এগুলো হচ্ছে জাস্ট বাধার কিছু থিওরি, এটা একবার রিডিং দিলেই হবে। কন্ট্রোল সিগনালে কি যায় আর তোমার ইউজার প্লেনে কি যায় এটা দেওয়া আছে। ইউজার আর নেটওয়ার্ক আমরা বলছিলাম দুটা প্লেন থাকে, একটা ইউজার এন্ড থাকে, যে আমার এইটা যে ডিসিআর তে বললাম যে ঠিক একইভাবে এখানে থাকে, ইউজার এন্ড একটা থাকে, সেটার মধ্যে কন্ট্রোল সিগন্যাল থাকে, আর থাকে ইউজার তোমার ডেটা সিগন্যাল বা ইউজার প্যানেল। একটা হচ্ছে একই জিনিস দুটার মধ্যে, নেটওয়ার্কের ক্ষেত্রে একই জিনিস। নেটওয়ার্ক বলতে হচ্ছে নোড টু নোড কমিউনিকেশন, আর ইউজার বলতে হচ্ছে তোমার যে স্টেশন সেটা, এটা হচ্ছে ইউজার এজেন্ট। এটা দরকার নাই, তোমাদের সিলেবাসে মনে হয় নাই। Family data link connections, logical connections between subscriber data transmission over them. এটা ফ্রেম রিলেটেড দেওয়া হয়েছে, যেটা যে কথাগুলো বললাম ওগুলো সামারি আকারে এখানে দেওয়া আছে। এটাই মোটামুটি এই চ্যাপ্টারের টপিক ছিল। ঠিক আছে, সো এটা মোটামুটি এন্ড অফ দিস চ্যাপ্টার। এটা চ্যাপ্টারটা তোমাদের
নতুন বই অনুযায়ী হচ্ছে 10 আর পুরনো বই অনুযায়ী হচ্ছে 9 এই চ্যাপ্টারটা, ঠিক আছে? সো তোমাদের যে সিলেবাস যেই মানে ভার্সনের বইটা আমরা তোমাকে শেয়ার করছে সেটার মধ্যে এই চ্যাপ্টারটা হচ্ছে 10 চ্যাপ্টার, ঠিক আছে? তো গত দিনে আমরা যে কোশ্চেনগুলো পড়ছিলাম ওই কোশ্চেনের সঙ্গে নতুন যে কোশ্চেন অ্যাড হবে সেটা আমি বলে নিচ্ছি। হোয়াটসঅ্যাপে দিয়ে দিই নাকি, না এখানে দিব কোশ্চেন? স্যার হোয়াটসঅ্যাপে দেন। হোয়াটসঅ্যাপে দিলে ভালো। আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপে দিতে। নাম্বার 1 হচ্ছে what is x.25 network architecture? হচ্ছে what is frame relay architecture? Explain and compare frame relay and X25 network architecture. Explain and compare X.25 and frame relay architecture. Important question হচ্ছে explain the frame relay frame format. Explain the frame relay frame format. Write down the advantages and disadvantages of frame relay architecture. ঠিক আছে, এই মোটামুটি কোশ্চেন এই অধ্যায় থেকে। সো নেক্সট আমরা এটিএম শুরু করছিলাম, অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন নেটওয়ার্ক। ওইটা যেহেতু এই টার্মসগুলো ওখানে দরকার ছিল যার কারণে এটা আমি একটু করাই ফেললাম। আমরা এটিএম এর ফার্দার যে করছি এরপর থেকে নেক্সট ক্লাসে আমরা এটিএম এর ফার্দার প্যাকেট সুইচিং আর সার্কিট সুইচিং এর কম্পারিজনটা লাস্ট ক্লাসে বলছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা ভালো করে পড়বে এবং প্যাকেট সুইচিং আর সার্কিট সুইচিং জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। এটা তোমাদের এখানে পড়াশোনায় বলো বা রিয়েল লাইফে বলো, ট্রান্সমিশনে থাকে যদি কেউ
আইটি সেকশনে যদি কেউ যাও ডেফিনেটলি এই ট্রান্সমিশন এই জিনিসগুলো তুমি পাবে, ঠিক আছে? তো আমরা নেক্সট দিন এটিএম এর ফার্দার পড়াশোনা আমরা করবো, ঠিক আছে? এটাই আজকের লেকচার নিয়ে কোনো কোশ্চেন? নো স্যার। কোশ্চেন নাই তার মানে কি কিছুই বোঝো নাই? যাই হোক, বুঝতে পারলে ভালো। আর আমি চাচ্ছি, আমি খুব এগারলি ওয়েট করতেছি তোমাদের ফিজিক্যাল ক্লাস হবে, কারণ ফিজিক্যাল ক্লাসটা আমার জন্য খুব দরকার, আমার রেসপন্সটা পড়া দরকার যে আমরা কোন জায়গায় সিলেবাসে আসি, কতটুকু আগালাম, তোমাদের পড়াশোনার কি অবস্থা, এটা একটু আমার জানা দরকার। এটা একটা হিউজ রেসপন্সিবিলিটি, ঠিক আছে? বাকিটা কতটুকু কি আগাইছে সিলেবাস আমি কথা বলে নিব, বাট আমারটা খুব বেশি আগাতে পারিনি আমি। যেহেতু মাঝখানে কিছুদিন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্লাস ছিল আমার, ওইটার মধ্যে আমরা কিছুদিন আগাইছিলাম। নেটওয়ার্কিং শুরু করে, নেটওয়ার্ক শুরু করার পর আমি কুইট হয়ে গেলাম, আমি পিছাই গেলাম, প্লাস ক্লাস কমে গেল, 3টা ক্লাসের জায়গা হয়ে গেল 2টা ক্লাস, সেই 2টা ক্লাস থেকে হয়ে গেল 1টা ক্লাস। অনেক প্রবলেম। সো এটা যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি যেহেতু অলরেডি ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে, তো ডেফিনেটলি পরীক্ষার ডেটটা চলে আসবে, দেরি হবে না। সো সিলেবাস আমরা বুঝে ওঠার আগেই তো অলরেডি পরীক্ষা চলে আসে। সো যদি খুব ভালো কপাল হয় তাহলে অথবা কি হিসেবে আগস্ট বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকটা, ঠিক আছে? ধরে নিচ্ছি আমরা আমাদের হাতে সময় আছে কমপ্লিটলি 1 মাস, 1 মাস। 1 মাস আমরা ক্লাস করার সুযোগ পাবো, ধরে নিই 1 মাস যদি ক্লাস সুযোগ পাই, 1 মাসের মধ্যে আমি বাকি 60% সিলেবাস শেষ করাটা আমার জন্য খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে যদি একটা মাত্র ক্লাস আরো কিছুদিন কন্টিনিউ হয়, এটা ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি দেখি আফরোজা মিসের সঙ্গে কথা বলে দেখবো কাউকে, যদি উনি অ্যালাউ করে, চেয়ারম্যান স্যার যদি অ্যালাউ করে, তাহলে আমি চেষ্টা করবো বুধবারে তোমাদের সকালে একটা ক্লাস নেবো, ঠিক আছে? সেম টাইমিং থাকবে সেক্ষেত্রে সকাল 8টাতেই। সেক্ষেত্রে আমি একটু কথা বলে নিতে পারবো, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তো আমি আজকের যে ক্লাসটা করালাম, এইটার যে পুরো মানে তোমার ইয়েটা পিডিএফটা, পিডিএফ তো না, সরি, পাওয়ার পয়েন্ট আমি শেয়ার করে দিচ্ছি, এখানে পয়েন্ট আকারে সবগুলো আছে। বাট আমি সবসময় বলবো যে বই থেকে নোট করতে, যে পয়েন্টগুলো আমি বুঝছি সেই টপিকগুলো শুধু বইতে পারো। আমি 100% কনফার্ম বই পড়লে বুঝতে পারবো আরো বেশি ক্লিয়ারলি, কারণ এখানে পয়েন্ট চকআউট করা হচ্ছে কি কি পয়েন্ট, ডিটেলসটা কিন্তু এখানে বোঝানো হয়নি তোমার ইয়ের মধ্যে। আর আমার যে লেকচারটা সেটা হয়তো বা অতটা তোমাদের কাছে ইয়ে যাচ্ছে না, কারণ যেহেতু আমি রিমোট ক্লাস নিচ্ছি, রিমোট ক্লাসে আসলে রেসপন্সটা বোঝা যাচ্ছে না। তোমার যদি কেউ কোশ্চেন করতা, তাহলে সেক্ষেত্রে ওই পয়েন্টের মধ্যে আমি একটু দেখতে যেতাম, যেহেতু তোমরা কোনো কোশ্চেনই করতেছো না। সো আমি আসলে শিওর না যে আমি যতটুকু লেকচার দিচ্ছি ততটুকু মানে সাফিসিয়েন্ট কিনা। সো এই যে যেহেতু এখন একটা ক্রিটিক্যাল সময় যাচ্ছে, এই জন্য হচ্ছে বেস্ট হচ্ছে বইয়ের সঙ্গে আমি যে টপিকটা পড়ালাম বা যে টপিকটা ধরলাম সেটা মিলানি একটু পড়ে নাও। হ্যাঁ, একটু একবার রিডিং দেওয়া, মানে এটা বসে মুখস্থ করে পড়তে হবে না, জাস্ট রিডিং দেওয়া যে স্যার যে টপিকটা আজকে পড়ালো এটা কি, এটা দেখে নাও। 10-15 মিনিট লাগবে, বেশি লাগবে না, তাহলে হবে কি মাথার মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নাও ইয়ে আসিফ। ঠিক আছে, তো ঠিক আছে, থ্যাংক ইউ অল। আজকে একটু শর্ট হয়ে গেল কারণ আমার বেবিটা একটু অসুস্থ, যার কারণে আমি ক্লাসটা একটা করতে পারতাম না, যে চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে চ্যাপ্টারটা শুরু করলাম। নেক্সট ক্লাসে আমরা এটিএমটাকে কন্টিনিউ করবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাই আসে তো, তুমি তো এখন টাকাটাই শুরু করছো। হ্যাঁ হ্যাঁ, কও। আমি চিনি না, তুমি আরে জিগাও, হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। জিগাও জিগাও। কি লাগা?
ডাইরেক্ট কলে দিয়ে লাইছ মিয়া। হইছে।